শান্তিনগর গ্রামে রামু তার বৃদ্ধ বাবা আর স্ত্রী বাসন্তীর সাথে বাস করত। রামুর একটি ছোট ক্ষেত ছিল, সেখানে হাড় ভাঙা পরিশ্রম করে সে সংসার চালাতো। কিন্তু রামুর স্ত্রী বাসন্তী ছিল অত্যন্ত কড়া মেজাজের মহিলা, যে বৃদ্ধ বাবাকে একদমই সহ্য করতে পারত না। সে সারাক্ষণ ওনার ওপর চিৎকার করত, কিন্তু অসহায় বৃদ্ধ বাবা সব কষ্ট মুখ বুজে সহ্য করতেন। তাদের ছোট মেয়ে মাধবী আড়াল থেকে এসব দেখে খুব কষ্ট পেত। রামু তার বাবাকে খুব একটা গুরুত্ব দিত না। একদিন রামু খেতে কাজ করতে যায়, আর এদিকে বৃদ্ধ বাবা শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি একটু হাঁটার জন্য বাইরে বের হন। আরে মহারাজ, এখন আপনার তীর্থযাত্রা শেষ করে এলেন বুঝি? যদি কখনো কোনো কাজের কথা বলা হয়, তখন তো আপনার হাত পায়ে ব্যথা, শরীরে শক্তি নেই, এসব বাহানা খুব বেড়ে যায়। কিন্তু ঘুরে বেড়ানোর জন্য 10 কিলোমিটার হাঁটতেও আপনার হাত পা ঠিক থাকে আর শক্তিও কমে না, তাই না? মা বাসন্তী, শুয়ে শুয়ে পিঠের হাড় ব্যথা করছিল, আর আমার শরীরটাও তো তেমন ভালো থাকে না, তাই একটু হাঁটতে গিয়েছিলাম। সেখানে আমার পুরনো বন্ধু রামলালের সাথে দেখা হয়ে গেল, তাই ওর সাথে কথা বলতে বলতে ফিরতে একটু দেরি হয়ে গেল। সেটাই তো বলছি, আপনার বন্ধুদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতে তো খুব মজা লাগে, আর কাজ করার নাম নিলেই জান বেরিয়ে যায়। মা, আমার খুব খিদে পেয়েছে, আমার একটু খাবার দাও। সকাল থেকে কিছু খাইনি, পেটে বড় জ্বালা দিচ্ছে। এখন আর কোনো খাবার নেই। যেটুকু ছিল এতক্ষণ অপেক্ষা করে শেষে আপনার খাবার কুকুরকে খেতে দিয়েছি। যখন রাতে রান্না করব তখন খাবেন। একবেলা না খেলে মরে যাবেন না। কম খাওয়ার শরীরের জন্য ভালো। কি খবর বন্ধু? তোমাকে তো অনেক দিন পর দেখলাম। ভাগ্য ভালো যে আজ দেখা হলো। তোমার ছেলে বউ সব ঠিকঠাক তো? হ্যাঁ রামলাল ভাই, আমার বৌমা খুব ভালো, আমাকে একদম নিজের বাবার মতো মানে। আমি না খেলে ও খাবারে হাত পর্যন্ত দেয় না, তাই আমি ওকে নিজের মেয়ের মতো মনে করি। তোমার ভাগ্য তো অনেক ভালো যে এমন বৌমা পেয়েছ। সৃষ্টিকর্তা যেন এমন বৌমা সবাইকে দেন। আমার বৌমাও আমাকে নিজের বাবার মতো ভালোবাসে, তবে একটু দোষ পেলেই শাসন করে। যাই যাই বন্ধু, একটু বাজার করতে হবে। বাজার নিতে দেরি হলে বৌমা আবার বকা দিবে। আহারে, আমার বৌমা এমন ভালো যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এমন বৌমা যেন আর কেউ না পায়। সন্ধে হলে রামু তার ক্ষেতের জমির কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। বাবা, সারাদিনই তো আপনি শুয়ে থাকেন। এই সন্ধেবেলা একটু উঠে বসতে পারেন না? সারাদিন শুয়ে থাকলে তো শরীর আরো বেশি খারাপ হবে। আজ শরীরটা একটু বেশি খারাপ লাগছে বাবা, তাই উঠতে মন চাচ্ছে না। দেখি উঠতে পারি কি না। বাবা, আজ তো আপনার পছন্দের খাবার রান্না করা হয়েছে। তৃপ্তি করে খেয়েছেন তো? হ্যাঁ বাবা, খুব সুস্বাদু ছিল। আজ অন্য দিনের চেয়ে বেশি খেয়েছি। বাসন্তী তো খুব ভালো রান্না করে বাবা। বাবা, আপনি সত্যি বড় ভাগ্যবান যে এমন বৌমা পেয়েছেন। বাবা রামু, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। আমার ট্যাঙ্ক থেকে একটু ওষুধটা বের করে দাও না। আপনার কি চোখে পড়ে না যে আমি সারা দিন খেতে কাজ করে মাত্র এলাম? ট্র্যাঙ্ক তো কাছেই, ওখান থেকে নিজে নিয়ে নিন। আমি বিশ্রাম নিতে যাচ্ছি। দাদু দাদু, দেখো আমি চলে এসেছি। মা রান্নাঘরে ব্যস্ত, সেই ফাঁকে আমি পালিয়ে এসেছি। তোমার ঘরের এই কোণটা আমার খুব প্রিয়। আমাকে একটা গল্প শোনাও না দাদু।
আরে আমার দিদি ভাই, আয় আয় বস। তা আজ হঠাৎ বুড়ো দাদুর কথা মনে পড়ল? আমি তো ভেবেছিলাম আমার দাদু ভাই বোধহয় কার্টুন দেখতে ব্যস্ত থাকে। কার্টুন থেকে তোমার গল্প অনেক বেশি মজার। মা তো তোমার কাছে আসতেই দিতে চায় না। তুমি সেই যেবার বলেছিলে না এক ডানাওয়ালা রাজকুমারীর কথা, আজ ওই গল্পটাই বলো না দাদু প্লিজ। হে রে দাদু ভাই, গল্প তো শোনাবই, কিন্তু পড়ালেখার খবর কি? শুধু গল্প শুনলে কি চলে? তোমার মা জানতে পারলে তো এবার আমাকেই বকা দেবে, বলবে আমি আমার দাদুভাইকে আদর দিয়ে মাথায় তুলছি। মা এখন আসবে না দাদু, আমি পড়া পরে করে নেব। এখন ঝটপট শুরু করো তো। রাজকুমারী তারপর কি করলো? রাজকুমারী কি আকাশে উঠতে পারতো? আচ্ছা দাদু ভাই, আচ্ছা, যখন আমার দাদু ভাই আবদার করে তখন তো বলতেই হয়। তবে শুন, অনেক অনেক দিন আগের কথা, এক রূপকথার দেশে 7 পাহাড়ের ওপানে এক রাজকুমারী থাকত। তার ছিল রূপলি 2টো ডানা। সে যখন ডানা মেলত, আকাশ থেকে তারা খসে পড়ত। ঠিক তোমার মতো এক রাজকুমারী ছিল এক মস্ত বড় প্রাসাদে। এই যে, জানতাম এখানেই ঢিবি গেড়ে বসে আছো। পড়ার নাম নেই, আর এখানে এসে আড্ডা মারা হচ্ছে। চলো এখান থেকে। মা, আর একটুখানি থাকি না দাদুর কাছে। দাদু তো সবেমাত্র গল্পটা শুরু করেছে, গল্পটা শুনেই চলে আসবো মা। আপনারও কি কাণ্ডজ্ঞান কোনোদিন হবে না? এত বড় হয়েছেন তো আপনার কোনো জ্ঞান হলো না? এইটুকু মেয়ে আপনাকে গল্প বলতে বলে আর আপনি অমনি শুরু করে দিলেন। এখন না আর পড়ার সময়? আপনার জন্য মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। বৌমা, ও নিজে থেকে এলো তো, তাই ভাবলাম দুদণ্ড বসুক। একা ঘরে একদম ভালো লাগে না। আচ্ছা দিদিভাই, তুমি তোমার মার সাথে যাও, পরে না হয় কোনো একদিন বলবো। আর কোনো দিন না। চলো এখান থেকে, ঢের হয়েছে আহ্লাদ। আর যদি দেখি এই ঘরে পা দিয়েছ, তবে একদম পিঠের ছাল তুলে দেব। আবদার করার আর জায়গা পাও না। পরের দিন সকালে রামু প্রতিদিনের মতো কাজ করতে মাঠে যায়। সে হাল চাষ করে। দুপুরবেলায় সে ক্লান্ত হয়ে বাড়িতে খেতে আসে। বাহ বাসন্তী, তোমার হাতে তো সত্যি জাদু আছে। শুধু তরকারির ঘ্রাণেই পেট ভরে যাচ্ছে। তোমার হাতের রান্না যে এত সুস্বাদু হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। হয়েছি, অত প্রশংসা করতে হবে না। এখন খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে সত্যিই বলছি, গতকালই তো বাবার ঘরে গিয়ে ওনার সাথে তোমার রান্নার গল্পই করে আসলাম। তা বাসন্তী, বাবাকে খাবার দিয়ে এসেছো তো? না গো, এখনো দিইনি। এই তো তুমি শুরু করো, আমি এখনই গিয়ে বাবার খাবারটা দিয়ে আসছি। বাসন্তী, মাছের মাথাটা আমায় দিয়েছ কেন? জানো না বাবা মাছের মাথা কত পছন্দ করে? পছন্দ করে তাতে কি হয়েছে? সে তো জীবনে অনেক খেয়েছে, আর এখন তো বুড়ো হয়েছে, দাঁত নেই, ঠিকমতো কাঁটা বেছে খেতে পারবে না, গলায় কাঁটা আটকে যাবে। সেটা তুমি ঠিকই বলেছ। বুড়ো মানুষ এখন মাথা না খাওয়াই ভালো। তাহলে আমি খাই মাথাটা? রামুর বাবা দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের এই কথাগুলো শুনছিলেন। তার 2 চোখ বেয়ে অজান্তে জল গড়িয়ে পড়ছে। যে সন্তানের জন্য তিনি একসময় সব ত্যাগ করেছেন, সেই সন্তান আজ তাকে মাছের মাথার ভাগ দিতেও কুণ্ঠাবোধ করছে। এই দৃশ্য দেখে দাদু তার অতীতের স্মৃতিতে হারিয়ে গেলেন। ওগো, শুনছো? এই মাছের মাথাটা আজ রামুকে দাও। আমার ছোট রামু মাছ খেতে খুব ভালোবাসে। কিন্তু তুমিও তো মাছের মাথা খুব পছন্দ করো, তুমি খাবে না? আরে আমি তো জীবনে অনেক খেয়েছি, এখন রামু খাক। রামু যখন বড় হবে, আয় রোজগার করবে, তখন ও আমাকে কত মাছের মাথা কিনে খাওয়াবে, তখন পেট ভরে খাবো। আজ আমার ছেলেকে খেতে দাও। দাদুর কল্পনার সেই দৃশ্যটি মিলিয়ে গেল। বর্তমানে দাঁড়িয়ে তিনি শুধু দীর্ঘশ্বাস ফেললেন। যে সন্তান একদিন ভাত খেত না বলে তিনি কাঁদতেন, আজ সেই সন্তান তাকে তুচ্ছ করে নিজে তৃপ্তিতে খাচ্ছে। এরপর বাসন্তী হাতে করে তার শ্বশুরের জন্য খাবার নিয়ে তার ঘরে যায়। এই যে বাবা, নিন আপনার খাবার, খেয়ে আমায় উদ্ধার করুন।
যত জ্বালা আর আপদ সব যেন আমার কপালেই জুটেছে। বৌমা, তুমি কষ্ট করে দিলে কেন? আমি তো গিয়ে নিয়ে আসতে পারতাম। শরীরটা আজ একটু দুর্বল লাগছিল তো, তাই। থাক থাক, আর ভালো মানুষই দেখাতে হবে না। আপনার সেবার জ্বালায় তো আমার হাড় মাংস সব কালি হয়ে গেল। জানি না আর কতদিন এভাবে আমায় কষ্ট করতে হবে। আমি তো আর বেশি দিন নেই রে মা। কেন যে প্রভু আমাকে এখনো টেনে নিচ্ছে না। ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি খেয়ে নেব। বাড়ির পেছনের বাগানে বসে মাধবী তার প্রিয় ছাগল লালির গলায় হাত বুলিয়ে কাঁদছে আর তার সাথে মনের দুঃখের কথা বলছে। জানিস লালি, আমার খুব ভয় করে। মা কেন দাদুকে অত বকা দেয়? দাদু তো কত বুড়ো, ঠিকমতো হাঁটতেও পারে না। মা তো দাদুকে ঠিকমতো খেতেও দেয় না আর ভালোবাসে না। দাদু মাঝে মাঝে একা একা বসে বসে কাঁদে, আমি দেখছি। তুইও বুঝিস লালি, শুধু আমার বাবা বোঝে না। বাবাও ইদানিং কেমন যেন হয়ে গেছে। আগে বাবা দাদুকে কত ভালোবাসতো, আর এখন শুধু মায়ের কথা শোনে। জানিস, দাদু কাল আমায় রূপকথার গল্প বলছিল। মা এসে দাদুকে কত আজে বাজে কথা শোনালো। আমার না বড় হয়ে খুব বড় ডাক্তার হতে ইচ্ছে করে। তখন দাদুকে অনেক ভালো ভালো ওষুধ আর বড় মাছের মাথা কিনে দেব। তুই আমাকে ছেড়ে যাবি না তো লালি? লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়। বাসন্তী জানত বৃদ্ধ বাবার সেই পুরনো ট্রাঙ্কে কিছু জমানো টাকা আছে। সেই টাকার লোভে সে এক ভয়ঙ্কর ফন্দি আটে। ওগো, শুনছ? এইভাবে আর কতদিন চলবে? এই অভাবের সংসার, তার উপর তোমার বাবার ওই অসুখ বিসুখের বায়না। আমার শরীরটাও ভালো যাচ্ছে না। একটা কাজ করলে হয় না? কি কাজ? আমারও তো আর ভালো লাগে না এসব অশান্তি। কিন্তু কি করব বলো, সে তো আমার বাবা। যতই হোক তাকে তো আর ফেলে দিতে পারি না। আরে শোনো, বাবার ওই পুরনো লোহার বাক্সটায় অনেক মোহর আর টাকা লুকানো আছে, আমি জানি। ওগুলো যদি আমরা পাই তবে আমাদের সব দুঃখ ঘুচে যাবে। তুমি এক কাজ করো, কাল গিয়ে বলো আমার খুব অসুখ, টাকার দরকার। বাবা টাকা দিলে সেই টাকা দিয়ে আমার জন্য গয়না গড়াবো আর তোমাদের জন্য নতুন জমি কিনব। কিন্তু বাবা যদি টাকা না দেয়, আর টাকা নিলেই কি সব মিটে যাবে? যখন সে জানতে পারবে তোমার কিছুই হয়নি, তখন কি জবাব দেব বলো? টাকা নেওয়ার পর আমরা বাবাকে এই বাড়িতে আর রাখব না। ঘুমের ওষুধ খাইয়ে দূরের ভয়ঙ্কর গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসব। লোকজন ভাববে বুড়ো মানুষ পথ হারিয়ে কোথাও চলে গেছে। আপদ বিদায় হবে, সম্পদও আমাদের হবে। মাধবী দরজার আড়ালে দাঁড়িয়ে তার বাবা ও মায়ের সব কথা শুনছিল। তার চোখ বড় বড় হয়ে যায় ভয়ে, তার চোখ দিয়ে জল পড়ে। সে কান্না চেপে নিজের ঘরে দৌড়ে যায়। বাবা, সর্বনাশ হয়ে গেছে। বাসন্তীর হঠাৎ খুব পেটে ব্যথা শুরু হয়েছে। ডাক্তার বলেছে আজই হাসপাতালে নিয়ে না গেলে ওকে বাঁচানো যাবে না। অনেক টাকার দরকার বাবা, আমি এখন কোথায় পাব? বলিস কি রে রামু, বৌমার এই অবস্থা? তুই চিন্তা করিস না বাবা। আমি সারা জীবন কামাই করে কিছু টাকা আর তোর মায়ের কয়েকটা গয়না লুকিয়ে রেখেছিলাম তোর বিপদের জন্য। আজ বাসন্তীকে বাঁচানোই বড় কাজ। তুই সব নিয়ে যা বাবা। তুমি চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। রামু আর বাসন্তী তাদের চূড়ান্ত শয়তানির জন্য প্রস্তুত। তারা বাবার খাবারে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। বাবা, আজ আপনার জন্য গরম খিচুড়ি আর ডিম ভাজা করেছি।
অনেক তো কষ্ট দিয়েছেন আমাকে, আজ নিজ হাতে খাইয়ে দিই। বৌমার হঠাৎ এত ভালোবাসা, আজ কি তবে আমার যাওয়ার সময় হয়েছে? নিশ্চয়ই খাবারে কিছু মিশিয়েছে। তাই হোক, এই অবহেলার চেয়ে মৃত্যুই ভালো। অন্তত সন্তান তো সুখে থাকবে। কি হয়েছে বাবা, কি নিয়ে এত টেনশন করছেন? না কিছু না মা, দাও মা দাও, তৃপ্তি করে খাই, খুব ক্ষুধে লেগেছে। এদিকে মাধবী তার রুমে বসে কাঁদছে। সে এতই ছোট ছিল যে সবকিছু জেনেও কিছুই করতে পারছে না। রামু তার অজ্ঞান বাবাকে পিঠে করে এনে গভীর জঙ্গলের একটি বড় গাছের তলায় নামিয়ে রাখে। রামুর হাত কাঁপছে। বাবা, আমায় ক্ষমা করে দিও। বাসন্তীর কথা না শুনলে সে ঘরে আগুন লাগিয়ে দেবে। তুমি এই জঙ্গলেই থাকো। রামু সেখান থেকে দ্রুত চলে যায়। পেছনে অন্ধকার জঙ্গলে শিয়ালের ডাক শোনা যায়। তার বৃদ্ধ বাবা গভীর ঘুমে অচেতন হয়ে আছেন। আমি কোথায়? রামু, কোথায় তুই বাবা? ও রামু, মা মাধবী, আমায় কোথায় রেখে গেলি তোরা? বাবার ঋণ এভাবে শোধ করলি? আমায় বলতিস যে আমি তোদের বোঝা হয়ে গেছি, আমি নিজেই চলে যেতাম। ঠিক সেই সময় দুজন চোর জঙ্গলে সেখানে হাজির হয়। তারা জঙ্গলের ওপাশে দাঁড়িয়ে কথা বলে। আরে ভাই, এই গাছের তলাতেই বাক্সটা পুঁতে রাখি, কাল সকালে এসে নিয়ে যাব। এখন তো পুলিশ তাড়া করছে। ঠিক বলেছিস ভাই, এখন নিয়ে যাওয়াটা একদমই ঠিক হবে না। চারদিকে পুলিশ আমাদের খুঁজছে। এখন সঙ্গে নিয়ে গেলে ধরা পড়ে যেতে পারি, বিপদ হবে। আর এই জঙ্গলে ভয়ে দিনেও কেউ আসে না, এখানে ফেলে রেখে গেলেও কেউ নিবে না। তাইলে চল, এখানে বাক্সটা কিছু দিয়ে ঢেকে রেখে তাড়াতাড়ি পালিয়ে যাই। চল চল। চোর এবার বাক্সটা শুকনো ডালপালা দিয়ে ঢেকে ঝোপের আড়ালে ফেলে রেখে দৌড়ে পালায়। বৃদ্ধ বাবা ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন। সে আস্তে আস্তে গিয়ে বাক্সটি দেখেন এবং সেটি খুলে দেখেন স্বর্ণালঙ্কার আর টাকায় ভর্তি। হে প্রভু, তুমি এ কি আমার পরীক্ষা নিচ্ছ? এই সম্পদের কি দাম আমার কাছে, যার জন্য আমার নিজের রক্ত আমাকে জঙ্গলে ফেলে গেল? এই ধন দিয়ে আমি এখন কি করব? দাদুকে জঙ্গলে ফেলে আসার পর আজ বাড়িতে প্রথম সকাল। রামু আর বাসন্তী ভেবেছিল আজ থেকে তারা পরম শান্তিতে থাকবে, কিন্তু ছোট মাধবীর মনের ঝড় তারা বুঝতে পারেনি। একটা নিষ্পাপ শিশুর বুক ফাটা আর্তনাদে শান্তিনগর গ্রামের আকাশ আজ ভারী হয়ে উঠেছে। মাধবী মা, কই তুই? আয় জলদি খেয়ে নে, আজ তোর জন্য কত কি করেছি। গরম লুচি আর পায়েস। তোর বাবা একটু পর জমি দেখতে যাবে, তাড়াতাড়ি আয় মা। আমি খাবো না মা। দাদু কোথায়? দাদুকে ছাড়া আমি কোনোদিন এক লোকমা ভাতও মুখে তুলিনি, আজ কেন খেতে বলছো? আরে তোর দাদু তো ওই যে অনেক দূরে তীর্থ করতে গেছে রে। তুই যখন ভোরে ঘুমিয়েছিলি তখন আমায় বলে চলে গেছে অনেক দিন পর ফিরবে। মিথ্যে কথা বলো না মা, আমি কাল জানালা দিয়ে সব দেখেছি। তোমরা দাদুকে ওই অন্ধকার জঙ্গলে ফেলে দিয়ে এসেছো। তোমরা খুব খারাপ, তোমরা খুনি। দাদুকে ফিরিয়ে না আনলে আমি আর কোনোদিন কিচ্ছু খাবো না। মাধবী, ছোট মানুষ ছোটর মতো থাক, বেশি কথা বলতে হয় না মা। যা বলছি খেয়ে নে। বাবা, তুমি না বলতে দাদু তোমার মাথার উপরে ছাদ? তাহলে নিজের ছাদকে কেউ টেনে ছিঁড়ে জঙ্গলে ফেলে আসে? দাদু ফিরলে তবেই এই বাড়িতে আমার খাওয়া হবে, তার আগে নয়। বেশি মুখে মুখে কথা শিখছিস? না খেলে না খাবি, সারা দিন উপোস করে থাক। যখন পেটে খিদের জ্বালা ধরবে তখন এমনি ওই বুড়ো দাদুকে ভুলে যাবি। চল এখান থেকে। ক্ষুধার্ত মাধবী আর তার অবুঝ খেলার সাথী লালি।
পৃথিবীতে হয়তো প্রাণীদের ভাষা মানুষ বোঝে না, কিন্তু তাদের হৃদয় মানুষের চেয়েও বেশি সংবেদনশীল। দেখি লালি, মা কেমন নির্জলা মিথ্যে বলছে। দাদু তো রাতে একটু আলো না হলে ঘুমাতেই পারতেন না। ওই অন্ধকার জঙ্গলে বাঘ ভাল্লুক দাদুকে খেয়ে ফেলবে না তো? মা আমায় মারলো রে লালি, তবুও দাদুকে আনলো না। চল না আমরা গিয়ে দাদুকে খুঁজে আনি। তুই খেয়ে নে লালি, আমার খুব খিদে পেয়েছে রে, কিন্তু দাদু না খেলে আমি কিচ্ছু খাবো না। দাদু বোধহয় জঙ্গলে বসে আমাদের কথা ভেবে কাঁদছে। বাড়ির পরিবেশ আজ শ্মশানের মতো শান্ত, কিন্তু রামুর মনের ভেতর অনুতাপের দাবানল জ্বলছে। সে যতবার চোখ বন্ধ করছে, তার বাবার সেই অসহায় মুখটা ভেসে উঠছে। বাসন্তী, আমি আর ধৈর্য ধরতে পারছি না। মেয়েটা সকাল থেকে এক ফোঁটা জলও মুখে দেয়নি। কাল রাত থেকেও শুধু কেঁদেই যাচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। কাজ করতে গিয়েও খালি বাবার মুখটা চোখে ভাসছে। মনে হচ্ছে আমি একটা পাষাণ। আহ, থামবে তুমি? একটা দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। মেয়েটা জেদ করছে, করতে দাও। খিদের জ্বালা ধরলে সব দাদু আহ্লাদ বেরিয়ে যাবে। আর ওই বুড়োকে নিয়েও তো ভেবো না তো। অনেক তো জ্বালাতন সইলাম, এখন একটু শান্তিতে থাকতে দাও আমাদের। শান্তি? নিজের জন্মদাতা বাবাকে জ্যান্ত অবস্থায় বনের পশুদের মুখে বিসর্জন দিয়ে কোনোদিন শান্তি পাওয়া যায়? মাধবীর চোখের জল আমি আর সইতে পারছি না বাসন্তী। আমি পাপিষ্ঠ হতে পারি, কিন্তু পাথর নই। আমি যাচ্ছি, বাবাকে এখনই ফিরিয়ে আনব। খবরদার, এক পাও নড়বে না। ওই আপদকে যদি আবার এই বাড়িতে ঢোকাও, তবে আমি বিষ খেয়ে মরব বলে দিলাম। হয় ওই বুড়ো থাকবে, না হয় আমি। আজ বুঝলাম বাসন্তী, তুমি একটা পাষাণ হৃদয়ের নারী। নিজের স্বার্থের জন্য তুমি একটা মানুষকে মারতেও দ্বিধা করো না। কিন্তু মনে রেখো, ওপরওয়ালা সব দেখছেন। জানিস লালি, দাদু মনে হয় আর আসবে না। দাদুকে ওরা কেড়ে নিয়েছে। আমার খুব খিদে পেয়েছে রে, কিন্তু দাদু যে কিছু খায়নি। দাদু কি এখন আকাশের তারা হয়ে গেছে রে লালি? মা বলছে দাদু তীর্থে গেছে। মা বড় মিথ্যাবাদী। দাদুকে ছাড়া আমার এই বাড়িটা একদম অন্ধকার লাগছে। মাধবীর এই ছোট ছোট কথাগুলো রামুর কানে তীরের মতো বেজছিল। সে বুঝতে পারছিল সে শুধু তার বাবাকে হারায়নি, তার মেয়ের বিশ্বাসও হারিয়ে ফেলেছে। ও বাসন্তী, তুমি এখানে? আর তোমার শ্বশুরমশাইকে দেখলাম একটা বাক্স নিয়ে বাড়ির দিকে গেল, সেটা দেখলে না? কি ভুলভাল বলছেন ঠাকুমা, বাবা তো তীর্থে গেছে, বাড়ি ফিরবে অনেক দিন পরে। আপনি ঠিক দেখেছেন তো? আরে হ্যাঁ, ওই তো একটু আগেই দেখলাম বাড়ির পথে যেতে, মাথায় একটা বাক্স ছিল। বুড়োটা মনে হয় জঙ্গল থেকে ফিরছে, হাতে বাক্স। তবে কি বুড়োটা গুপ্তধন পেল, নাকি অন্য কিছু? কি থাকতে পারে বাস্কতে? না না, আমাকে জলদি বাড়ি গিয়ে দেখতে হবে। কই যাও বাসন্তী, জল নিবে না? না ঠাকুমা, একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মানুষের বিচার শেষ হলেও ওপরওয়ালার বিচার কখনো শেষ হয় না। ঠিক সেই মুহূর্তে বাড়ির দরজায় এক অপার্থিব ছায়ার মতো কেউ একজন এসে দাঁড়ালো। বাবা, আপনি ফিরে এলেন? আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। আপনার কদর আমি বুঝতে পারিনি। বাসন্তী প্রচারণায় আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমি আপনার কুসন্তান বাবা। এবারের মতো আমায় ক্ষমা করুন বাবা, আমায় নরকবাস থেকে বাঁচান। আরে রামু, আমি তো মরতেই চেয়েছিলাম। ভেবেছিলাম বনের বাঘ আমাকে খেলে তোরা হয়তো শান্তিতে থাকবি। কিন্তু জঙ্গল আমাকে মারেনি বাবা, জঙ্গল আমাকে ফিরিয়ে দিয়েছে। এই দেখ, চোরদের ফেলে যাওয়া এই বাক্স ভর্তি স্বর্ণ আর গয়না। আমি ভাবলাম তোরা তো টাকার জন্যেই আমাকে জমের মুখে ফেলে এসেছিলি,
তাই এগুলো তোদের দিলেই হয়তো তোরা আমায় আবার একটু ভালো চোখে দেখবি। বাবা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো আসলে আপনার পরীক্ষা নিচ্ছিলাম যে আপনি একা থাকতে পারেন কিনা। আমরা তো আপনাকে আনতে যাচ্ছিলামই। আপনি আমাদের সাথে বাড়িতেই থাকুন বাবা, আর কোনোদিন কষ্ট দেব না। এই পাপীদের এবারের মতো ক্ষমা করুন। দাদু, আমার দাদু ভাই, আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। লালি আর আমি সারা রাত তোমার জন্য কেঁদেছি দাদু। তুমি আর কোথাও যাবে না তো? না রে দাদু ভাই, আমি তোমাকে ছেড়ে কি কোথাও যেতে পারি? তুমি ছাড়া আর কে আছে আমার জীবনে? দেখো না, আমি চলে এসেছি। বৌমা, এই টাকা আর মোহর তোমরা রাখো, কারণ তোমরা এর চেয়ে বেশি মূল্যবান আর কিছুই চেনো না। কিন্তু মনে রেখো, ভালোবাসা আর রক্ত কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। রামু, তুই ভুলে গেছিস যে তুইও একদিন এই অবস্থায় পৌঁছাবি। সেদিন তোর সন্তান যদি তোকে এই জঙ্গলে ফেলে আসে, তবে অন্তত বিধাতার কাছে অভিযোগ করিস না, কারণ আজ তুই যা বপন করলি, কাল তোকে তাই কাটতে হবে। প্রকৃতি কাউকেই ক্ষমা করে না। রামু আর বাসন্তী আজ মোহর পেলেও আশীর্বাদ হারালো। প্রাচুর্যের মাঝেও তারা আজ পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ। মনে রাখবেন, টাকা দিয়ে সম্পদ কেনা যায়, কিন্তু কারো ভালোবাসা নয়। বন্ধুরা, মা বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তাদের সেবা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।